প্রতি বছর জানুয়ারির শুরুতে একটা অদ্ভুত ব্যাপার ঘটে, মানে লক্ষ লক্ষ মানুষ নতুন উদ্যমে নতুন কোনো লক্ষ্য ঠিক করে ফেলে। হ্যাঁ, একদম। কেউ হয়তো জিমে যাওয়ার রুটিন বানায়, কেউ বা নতুন ভাষা শেখার প্রতিজ্ঞা করে। রাইট। আবার কেউ কেউ হয়তো নিজের কোনো উদ্যোগ বা ব্যবসার কথা ভাবে, কিন্তু একটা গবেষণার ডেটা দেখলে রীতিমতো চমকে যেতে হয়। হ্যাঁ, ওই ফেব্রুয়ারির ডেটাটার কথা বলছেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রায় ৮০% মানুষ হাল ছেড়ে দেয়, কাজ পুরোপুরি থেমে যায়। আর মজার ব্যাপার হলো, মানুষ ভাবে তারা বুঝি হঠাৎ করে অলস হয়ে গেছে, তাদের ইচ্ছা শক্তি বোধহয় খুব দুর্বল। কিন্তু আসলে তো তা নয়, তাই না? তারা মূলত একটা খুব ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ফাঁদে পা দেয়, যাকে আমরা খুব সুন্দর একটা নাম দিয়েছি, মোটিভেশন। সত্যি বলতে এটা আধুনিক মনস্তত্ত্বের অন্যতম বড় একটা প্রহেলিকা। আমরা ভাবি কোনো কাজ শুরু করার জন্য মোটিভেশন হলো একটা জাদুর কাঠির মতো। হ্যাঁ, মানে প্রবল একটা উৎসাহ। একদম। কিন্তু ফেব্রুয়ারির ওই দ্বিতীয় সপ্তাহে গিয়ে যখন সেই জাদুর কাঠের প্রভাব শেষ হয়ে যায়, তখন মানুষের মনে হয় আমি বোধহয় এই কাজের যোগ্য নই। অথচ সমস্যাটা তো ব্যক্তির নয়। না, একেবারেই না। সমস্যাটা হলো আমাদের বিবর্তনীয় মনস্তত্ত্ব এবং এই মোটিভেশন নামক অনুভূতির স্নায়বিক গঠনের মধ্যে। আর ঠিক এই জায়গাটাতেই আজকের এই গভীর আলোচনায় আমরা আঘাত করতে যাই। আমাদের মূল লক্ষ্যই হলো এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করা। হ্যাঁ, আমাদের কাছে আজকে চমৎকার একটা ভিডিও স্ক্রিপ্টের তথ্য ভাণ্ডার রয়েছে। রাইট। এই সোর্সের উপর ভিত্তি করে আমরা দেখব কেন শুরুতেই মোটিভেশন এত দ্রুত উধাও হয়ে যায়, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি। এবং সবচেয়ে বড় কথা, যারা সত্যি সফল হন তারা এই ধোঁকাটা কিভাবে এড়িয়ে যান। একদম। তারা কিভাবে বছরের পর বছর কাজের ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি ধরে রাখেন, সেই রহস্যটাও আমরা আজ উন্মোচন করব। এটা খুব প্রাসঙ্গিক একটা বিষয়, কারণ মোটিভেশন জিনিসটাকে আমরা যতটা শক্তিশালী বলে মনে করি, আদতে এটা ঠিক ততটাই ভঙ্গুর। মানে এটা কোনো স্থায়ী জিনিস নয়। না, মোটিভেশন কোনো স্থায়ী চারিত্রিক বৈশিষ্ট্য নয়। এটা স্রেফ একটা ক্ষণস্থায়ী আবেগ বা ইমোশন। এই জায়গাটাতেই আমার একটা বড় খটকা লেগেছে সোর্স মেটেরিয়ালটা পড়ার সময়। আমরা মোটিভেশনকে অনেকটা গাড়ির জ্বালানি হিসাবে ধরে নিই। হ্যাঁ, অনেকেই তাই ভাবে। কিন্তু মনস্তাত্ত্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে এটা স্রেফ রাগের মতো বা মানে হাসির মতো একটা আবেগ। তো আবেগ তো আসে আর যায়। একদম ঠিক। তাহলে আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য এমন একটা জিনিসের উপর নির্ভর করছি কেন? আমার তো মনে হয় মোটিভেশন হলো অনেকটা সুগার রাশ বা আতশবাজির মতো। দারুণ একটা উপমা দিয়েছেন। তাই না? মানে হঠাৎ করে অনেক শক্তি দেয় ঠিকই, কিন্তু খুব দ্রুতই আবার নিভে যায়। রাইট। আর আমরা এর উপর নির্ভর করি কারণ আমাদের মস্তিষ্ক এভাবে বিবর্তিত হয়েছে। একটু পেছনে ফিরে তাকালেই বুঝতে পারবো। আদিম যুগের কথা বলছেন? হ্যাঁ, আদিম যুগে মানুষের মোটিভেশন দরকার হতো তাৎক্ষণিক কোনো বিপদের হাত থেকে বাঁচতে। মানে ওই বাঘ তাড়া করলে দৌড়াতে হবে, ওই ব্যাপারটা। একদম। একটা বাঘ আক্রমণ হয়েছে, তখন দৌড়াতে হবে। এই পরিস্থিতিতে মস্তিষ্ক বিপুল পরিমাণ অ্যাড্রেনালিন এবং ডোপামিন নিঃসরণ করে। এটাই সেই মোটিভেশন। ও আচ্ছা, মানে সার্ভাইভেলের জন্য। হ্যাঁ, কিন্তু এই রাসায়নিক নিঃসরণ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য তৈরি হয়নি। আধুনিক জীবনে আমাদের লক্ষ্যগুলো কিন্তু অন্যরকম। যেমন একটা বই লেখা বা ফিটনেস তৈরি করা। রাইট। এগুলো কয়েক মাসের বা বছরের কাজ, কিন্তু আমাদের মস্তিষ্ক এখনও সেই ফাইট অর ফ্লাইট মডেলেই আটকে আছে। বুঝতে পেরেছি। ফলে কাজ শুরুর কিছুদিন পরই মস্তিষ্কের সেই রাসায়নিক উত্তেজনা কমে যায়। একদম তাই। কিন্তু প্রশ্ন হলো, এই এনার্জিটা তো অন্তত কিছুদিন থাকে, সেটা হঠাৎ করে শূন্যের কোঠায় নেমে আসে কিভাবে? এর পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ কাজ করে। মানে মস্তিষ্ক কি ইচ্ছা করেই এই ডোপামিনের সরবরাহ বন্ধ করে দেয়? হ্যাঁ, বলতে পারেন। সোর্স অনুযায়ী উৎসাহ হারানোর মূলত 5টি বড় কারণ আছে। সবচেয়ে বড় কারণ হলো দ্রুত ফলাফল আশা করা। মানে আমরা কাজ শুরু করেই ফল চাই। কে রিওয়ার্ড সিস্টেম হতাশ হয়ে পড়ে। মস্তিষ্ক তখন ভাবে অযথা ক্যালোরি পুড়ছে, কোনো লাভ তো হচ্ছে না। ঠিক তাই। তাই সে নিজে থেকেই ডোপামিন নিঃসরণ বন্ধ করে দেয়। দ্বিতীয় কারণ হলো অন্যের সাথে নিজেকে তুলনা করা। ওহ, সোশ্যাল মিডিয়ার যুগে এটা তো এক ভয়াবহ ব্যাধি। হ্যাঁ, আমরা অন্যের সফলতার চূড়ান্ত রূপের সাথে নিজের শুরুর অবস্থাকে মেলাই। এতে তো মারাত্মক ডিপ্রেশন আসে। শুধু ডিপ্রেশন নয়, স্নায়ুতন্ত্র আরেকটা ধাক্কা খায়। আমাদের মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিজলের মাত্রা বেড়ে যায়।
আর এই কর্টিজল তো ডোপামিনের সূত্র, তাই না? চরম শত্রু। এটি আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় এবং মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে এই কাজটা তোমার দ্বারা হবে না। ফলে যেটুকু মোটিভেশন ছিল সেটাও শেষ। আচ্ছা, এরপর 3 নম্বর পয়েন্টটা কি ছিল? 3 নম্বর কারণ হলো বড় লক্ষ্য দেখে ভয় পাওয়া। আচ্ছা, এখানে আমার একটা খুব জোরালো প্রশ্ন আছে, একটা পুশব্যাক করতে চাই আমি এখানে। হ্যাঁ, বলুন। ছোটবেলা থেকেই তো আমাদের শেখানো হয় অনেক বড় স্বপ্ন দেখতে, মানে ওই ড্রিম বিগ, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো। হ্যাঁ, এটা তো খুব কমন একটা কথা। তাহলে অনেক বড় একটা লক্ষ্য নির্ধারণ করলে তো ভেতর থেকে একটা আলাদা শক্তি আসার কথা। এটা মোটিভেশন হারানোর কারণ হবে কেন? এটা কি সাংঘর্ষিক মনে হচ্ছে না? আপাত দৃষ্টিতে সাংঘর্ষিক মনে হলেও এর পেছনের স্নায়ুবিজ্ঞানটা কিন্তু খুব পরিষ্কার। বড় স্বপ্ন থাকা অবশ্যই ভালো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অংশটিকে নিয়ে। অ্যামিগডালা, এটা কি ধরে? এটি মূলত আমাদের ভয় এবং বিপদের সিগন্যালগুলো নিয়ন্ত্রণ করে। যখন আমরা খুব বিশাল একটা লক্ষ্যের দিকে তাকাই, ধরুন আমি 1 বছরের মধ্যে $1 মিলিয়ন কোম্পানি গড়ব, বিশাল লক্ষ্য, হ্যাঁ। তখন মস্তিষ্ক এই বিশাল কাজটাকে একটা হুমকি বা বিপদের পাহাড় হিসেবে দেখে। ও আচ্ছা, মানে সে এটাকে একটা থ্রেট হিসেবে নিচ্ছে। রাইট। মস্তিষ্ক হিসাব করে দেখে এই কাজটা করতে গেলে তার বিপুল পরিমাণ শক্তি খরচ হবে, যা তার কাছে এক ধরনের অস্তিত্বের সংকট। বুঝতে পেরেছি, মানে শুধু পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে থাকলে পাহাড় বেয়ে ওঠার ভয়টাই বেশি কাজ করে। একদম তাই। ফলে অ্যামিগডালা অ্যালার্ম বাজিয়ে দেয় এবং আমাদের মধ্যে এক ধরনের প্যারালাইসিস বা স্থবিরতা তৈরি হয়। আর এই ভয় থেকেই কি তাহলে ওই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করার প্রবণতা শুরু হয়, যেটা আপনাদের লিস্টের 5 নম্বর পয়েন্ট ছিল? একেবারে নিখুঁতভাবে ধরেছেন। এই ওভার থিঙ্কিং হলো মস্তিষ্কের একটা চালাকি, মানে কাজ না করার একটা অজুহাত। হ্যাঁ, যখন অ্যামিগডালা ভয় পায় তখন সে কাজ শুরু করার বদলে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে অতিরিক্ত ব্যস্ত করে তোলে। আমরা তখন শুধু ভাবতে থাকি কিভাবে শুরু করব, যদি ব্যর্থ হই, পারফেক্ট সময়টা কবে আসবে। রাইট। আর এই সারাক্ষণ ভাবতে ভাবতে আমাদের মানসিক শক্তির একটা বড় অংশ ফুরিয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস। কাজ শুরু করার আগেই তো তাহলে আমরা মানসিক দিক থেকে ক্লান্ত হয়ে পড়ি। হ্যাঁ, আর এই ক্লান্তির কারণেই কাজের ধারাবাহিকতা বা ওই যে 4 নম্বর পয়েন্ট, ল্যাক অফ কনসিস্টেন্সি দেখা দেয়। একদিন হয়তো খুব ভেবেচিন্তে অল্প একটু কাজ করা হলো, কিন্তু পরের দিন আর সেই শক্তিটা থাকে না। আর ঠিক এখানেই সবচেয়ে বড় ক্ষতিটা হয়। মস্তিষ্ক নতুন অভ্যাস তৈরির সময় স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়ে তৈরি করে। হ্যাঁ, অভ্যাসের বিজ্ঞান। যখন আমরা একদিন কাজ করে পরের দিন সেটা আর করি না, তখন এই স্নায়বিক পথগুলো শক্তিশালী হওয়ার সুযোগ পায় না। মস্তিষ্ক তখন ধরে নেয় যে এটা বেঁচে থাকার জন্য খুব একটা জরুরি কিছু নয়। একদম। সে এনার্জি বাঁচাতে ভীষণ পছন্দ করে, তাই সে ওই কাজের প্রতি সব রকম আগ্রহ মুছে ফেলে। তাহলে পুরো চিত্রটা যদি আমরা দেখি, মানে মোটিভেশন একটা ক্ষণস্থায়ী রাসায়নিক উত্তেজনা, হ্যাঁ, যা ওই বড় লক্ষ্যের ভয়, দ্রুত ফলাফলের অভাব, অন্যের সাথে তুলনা আর ওভার থিঙ্কিংয়ের চাপে খুব দ্রুতই মারা যায়। খুব সুন্দরভাবে সামারাইজ করেছেন। এখন সবচেয়ে বড় এবং কঠিন প্রশ্নটা হলো, মোটিভেশনের উপর যদি ভরসা করাই না যায়, তাহলে পৃথিবীতে এত মানুষ সফল হচ্ছেন কিভাবে? এটা একটা চমৎকার প্রশ্ন। মানে তারা কিসের উপর ভরসা করেন? কারণ শুধু ডিসিপ্লিন বা শৃঙ্খলা শব্দটা বলে দিলেই তো আর সমস্যার সমাধান হয়ে যায় না। তা তো বটেই। অনেক সময় মনে হয় এই ডিসিপ্লিন শব্দটা একটা কর্পোরেট বাজওয়ার্ড, বা শুধুই নিজেকে কষ্ট দেওয়ার একটা গাল ভরার নাম। আসলে ডিসিপ্লিনকে আমরা যেভাবে সংজ্ঞায়িত করি, সমস্যাটা সেখানেই। মানে এটা কোনো মিলিটারি শাসন নয়। একদমই না। ডিসিপ্লিন মানে ইচ্ছার বিরুদ্ধে নিজেকে চাবুক মারা নয়। স্নায়ুবিজ্ঞানের ভাষায় ডিসিপ্লিন হল ইমোশনাল রেগুলেশন। আবেগকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, আবেগকে নিয়ন্ত্রণ করে নিজের লজিক্যাল ব্রেইনকে কাজে লাগানোর ক্ষমতা। সফল ব্যক্তিরা কখনোই মোটিভেশনের উপর নির্ভর করেন না, কারণ তারা জানেন মোটিভেশন মাঝপথে ছেড়ে পালাবে। রাইট। তাই তারা তাদের সিস্টেমকে এমনভাবে সাজান যেখানে কাজের সাথে মুড বা ইচ্ছার কোনো সম্পর্কই থাকে না। এখানে আমার মাথায় দারুণ একটা উপমা আসছে। বলুন। মোটিভেশন হলো অনেকটা গাড়ির ইগনিশন কি বা চাবির মতো। এটা শুধু ইঞ্জিনটা স্টার্ট করতে একটা স্পার্ক দেয়। হ্যাঁ, একদম তাই। কিন্তু আপনি যদি শুধু চাবি ঘুরিয়ে বসে থাকেন, গাড়ি কিন্তু 1 ইঞ্চিও এগোবে না।
ইঞ্জিনকে সচল রাখতে এবং মাইলের পর মাইল পথ পাড়ি দিতে যে জ্বালানিটা দরকার সেটাই হলো ডিসিপ্লিন। খুব সুন্দর একটা উপমা, আমি পুরোপুরি একমতের সাথে। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন শরীর একেবারেই ক্লান্ত, যখন মনে হচ্ছে আজকে কিছুই ভালো লাগছে না, তখন কি এই ডিসিপ্লিন জাদুর মতো শক্তি এনে দেয়? না, ডিসিপ্লিন কোনো জাদু নয়। এটা মূলত ডিসিশন ফেটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমানোর একটা মেকানিজম। ডিসিশন ফেটিগ বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? আমরা যখন মুডের জন্য অপেক্ষা করি, তখন প্রতিদিন সকালে আমাদের একটা নতুন সিদ্ধান্ত নিতে হয়। আমি কি আজকে কাজটা করব নাকি করব না? হ্যাঁ, এই দোটানায় তো অনেকেই ভোগে। আর এই সিদ্ধান্ত নিতেই মস্তিষ্কের অনেক শক্তি খরচ হয়। কিন্তু একজন শৃঙ্খলাপরায়ণ মানুষ এই সিদ্ধান্তটা একবারই নিয়ে ফেলেছেন। ও আচ্ছা, মানে প্রতিদিন নতুন করে ভাবার কিছু নেই। একদম। তিনি কাজের বিষয়টিকে অটোমেশনের পর্যায়ে নিয়ে গেছেন। শরীর ক্লান্ত থাকলেও তিনি কাজটা করেন, কারণ সেখানে নতুন করে ভাবার কোনো সুযোগ তিনি রাখেননি। এই কাজ করার ইচ্ছা না থাকলেও কাজ শুরু করে দেওয়ার ক্ষমতাটাই তাহলে আসল গেম চেঞ্জার। রাইট, এটাই সাধারণ মানুষের সাথে সফল মানুষের পার্থক্য করে তোলে। এই অটোমেশন বা ডিসিপ্লিনের ধারণাটা তাত্ত্বিকভাবে শুনতে তো খুব চমৎকার লাগছে, হ্যাঁ, কিন্তু বাস্তব জীবনে প্রতিদিন এই ধারাবাহিকতা কিভাবে ধরে রাখা সম্ভব? এই যুদ্ধটাকে সহজ করার কি কোনো বিজ্ঞানসম্মত উপায়ে সোর্সে বলা আছে? অবশ্যই আছে। ধারাবাহিক থাকার মূলত 5টি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, মস্তিষ্ককে বাধ্য না করে বরং একটু বোকা বানানোর কিছু উপায়। প্রথম উপায়টি হল লক্ষ্যটাকে চরমভাবে ছোট করে ফেলা। ওই যে পাহাড় চূড়ার ভয়ের কথা বললেন, সেটা কাটানোর জন্য। একদম। লক্ষ্যটাকে এতই ছোট করতে হবে যেন মস্তিষ্ক কোনো ভয়ের সিগন্যাল না পায়। একটা উদাহরণ দিলে ভালো হতো। ধরুন, লক্ষ্য যদি হয় প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করা, সেটা মস্তিষ্কের কাছে ভয়ের। কিন্তু লক্ষ্য যদি হয় শুধু জিমের জুতোটা পরা, মস্তিষ্ক এতে কোনো বাধা দেবে না। কিন্তু এখানেও তো একটা ফাঁক থেকে যাচ্ছে। কিরকম? যদি আমি শুধু জিমের জুতোটাই পরি, তাহলে আমার ওই বড় লক্ষ্য বা ফিটনেস গোল তো জীবনেও পূরণ হবে না। এখানেই আসল ট্রিকটা লুকিয়ে আছে। ফিজিক্সের একটা খুব সাধারণ নিয়ম হল ইনার্শিয়া বা জড়তা। স্থির বস্তু স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু গতিশীল। একদম। ওই জুতোটা পরার পর বা 5 মিনিট কাজ শুরু করার পর মস্তিষ্কের জড়তা কেটে যায়। তখন মনে হয়, যেহেতু জুতোটা পরেই ফেলেছি, তাহলে আরেকটু হাঁটি। ও আচ্ছা, মানে শুরু করাটাই আসল। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো কোনোদিন 1 ঘন্টা কাজ করার চেয়ে প্রতিদিন অল্প হলেও, প্রতিদিন একটু একটু কাজ করা বেশি জরুরি। বলুন। একটু আগেই তো আমরা আলোচনা করলাম যে দ্রুত ফলাফল আশা করাটা মোটিভেশন নষ্ট করে। রাইট, সেটা তো করেই। তাহলে আমি যখন প্রতিদিন আমার কাজের ট্র্যাক রাখব, তখন কি ফলাফলের প্রতি আমার আসক্তি আরও বেড়ে যাবে না? প্রতিদিন ট্র্যাক করাটা তো এক ধরনের চাপ তৈরি করতে পারে। এটা খুবই তীক্ষ্ণ একটা পর্যবেক্ষণ, কিন্তু ব্যাপারটা আসলে উল্টোভাবে কাজ করে। উল্টোভাবে? কিভাবে? আমরা যখন বিশাল ফলাফলের আশায় থাকি, তখন ডোপামিন সিস্টেম একটা বড় পুরস্কারের জন্য অপেক্ষা করে থাকে। সেটা না পেলে হতাশ হয়। হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি। কিন্তু যখন আমরা প্রতিদিনের ছোট ছোট অগ্রগতি ট্র্যাক করি, ধরুন একটা ক্যালেন্ডারে লাল ক্রস চিহ্ন দেওয়া বা একটা চেকলিস্টের টিক চিহ্ন দেওয়া। একদম, তখন আমরা মূলত আমাদের ডোপামিন সিস্টেমকে হ্যাক করি। হ্যাক করি? হ্যাঁ, মস্তিষ্ক ওই ছোট টিক চিহ্নটাকেই একটা রিওয়ার্ড বা কৃত্রিম ফলাফল হিসেবে দেখতে শুরু করে। ওয়াও! তার মানে আমরা আমাদের মস্তিষ্ককে বোঝাচ্ছি যে বড় গন্তব্যে পৌঁছানোর আগেই প্রতিদিন ক্যালেন্ডারে ওই লাল দাগ দেওয়াটাই এক একটা জয়। একেবারে তাই। একে বলা হয় মাইক্রো গ্র্যাটিফিকেশন। এতে করে রাতারাতি বড় ফলাফলের জন্য যে হতাশা তৈরি হয় তা আর থাকে না। দারুণ একটা মেকানিজম। আচ্ছা, এর পরের উপায়টা কি? 4 নম্বর উপায় হলো কাজের মনোযোগ নষ্টকারী বিষয় বা ডিস্ট্র্যাকশন কমানো। ফোন বা সোশ্যাল মিডিয়া। রাইট, আমাদের মস্তিষ্ক স্বভাবতই সবচেয়ে কম পরিশ্রমের এবং বেশি আনন্দের পথ খোঁজে। যখন টেবিলে ফোন থাকে, সে সস্তায় ডোপামিন পেতে চায়। তার মানে শুধু ইচ্ছা শক্তির উপর ভরসা না করে পরিবেশটাকে এমনভাবে সাজাতে হবে যাতে সঠিক কাজটা করা সহজ হয়। হ্যাঁ, এটাকে এনভায়রনমেন্ট ডিজাইন বলা হয়। ফোনটা অন্য ঘরে থাকলে শারীরিক কষ্টের ভয়ে মস্তিষ্ক ওই কাজে মনোযোগ দেবে। আর 5 নম্বর পয়েন্টটা কি ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কাজ শুরুর পেছনের মূল কারণটি বা ওয়াই সবসময় মনে রাখা।
মানে নিজের কারণটা ভুলে না যাওয়া। একদম। যখন ডিসিপ্লিন ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে, যখন লজিক্যাল ব্রেন কাজ করতে চায় না, তখন এই কারণটি আমাদের ইমোশনাল ব্রেনকে আবার জাগিয়ে তোলে। মানে এটা মনে করিয়ে দেওয়া যে আজকের এই সাময়িক কষ্টটা আমি কেন সহ্য করছি, এটা নিজের একটা বৃহত্তর স্বার্থের জন্যই আত্মত্যাগ। ঠিক বলেছেন। এই পুরো মেকানিজমটা বোঝার পর একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে। সফল মানুষেরা আসলে জন্মগতভাবে কোনো সুপারহিরো নন। একদমই না। তাদের জীবনটাও খুব সাধারণ এবং মানবিক। আমরা তো ভাবি ইলন মাস্ক হয়তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিশ্ব জয় করার মোটিভেশন নিয়ে দিন শুরু করেন। বাস্তবে তাদেরও খারাপ দিন যায়। তাদেরও সকালে অ্যালার্ম বাজলে মনে হয় আজকে কাজ করতে ইচ্ছে করছে না। সত্যি, তাদেরও ফ্রাস্ট্রেশন আসে। অবশ্যই আসে। কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের পার্থক্যটা হলো অ্যাকশনে। তারা থেমে যান না। এই থেমে না যাওয়াটাই তো আসলে আসল ম্যাজিক। তার মানে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি মানে এই নয় যে প্রতিদিন আমাকে 100% পারফর্ম করতে হবে। না, এটা মানুষের পক্ষে সম্ভবও নয়। কোনোদিন হয়তো আপনার এনার্জি লেভেল খুব কম থাকবে। আপনি হয়তো আপনার সামর্থ্যের মাত্র 20% দিতে পারবেন। তখন অনেকেই ভাবে আজকে থাক, কাল একেবারে পারফেক্টভাবে করব। রাইট। কিন্তু সফল মানুষ ওই দিনটাতে ওই 20% কাজই করবেন। তার ক্যালেন্ডারে দিনটা হয়তো খুব প্রোডাক্টিভ হবে না, কিন্তু সেটা অন্তত 0 বা 0 হবে না। এই শূন্য না হওয়াটাই হলো সফলতার সবচেয়ে বড় রহস্য। কম্পাউন্ডিংয়ের নিয়ম অনুযায়ী এই ছোট কাজগুলোই তো একসময় বিশাল আকার ধারণ করে। একদম তাই। আর এই জ্ঞানটা থাকা অত্যন্ত জরুরি। যখন মানুষ বুঝতে পারে যে উৎসাহ হারিয়ে যাওয়াটা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, তখন অপরাধ বোধ বা গিল্ট অনেক কমে যায়। হ্যাঁ, আর অপরাধ বোধ কমে গেলে কাজে ফিরে আসা অনেক সহজ হয়ে যায়। আজকের এই আলোচনার নির্যাসটা যদি টানি, মোটিভেশন শুধুই একটা সূচনা বিন্দু। রাইট। এই ইগনিশন চাবি দিয়ে ইঞ্জিন স্টার্ট করার পর আমাদের ফোকাস দিতে হবে ডিসিপ্লিনের উপর। ছোট ধাপে কাজ করা, প্রোগ্রেস ট্র্যাক করা, আর পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা না করে প্রতিদিন একটু হলেও কাজ করা। চমৎকার বলেছেন। এই মনস্তাত্ত্বিক মেকানিজমগুলো যে কোনো মানুষের জীবনে দারুণ কাজে আসতে পারে। আটকে থাকা কাজগুলো আবার নতুন করে শুরু করার একটা পথ পাওয়া গেল আজ। হ্যাঁ, অবশ্যই। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটা সম্পূর্ণ নতুন ভাবনার খোরাক রেখে যেতে চাই। বলুন তো শুনি। এতক্ষণ আমরা শুনলাম যে মোটিভেশন একটা ক্ষণস্থায়ী আবেগ আর ডিসিপ্লিনই হলো লক্ষ্য অর্জনের পথ। কিন্তু সমাজে তো ডিসিপ্লিনকে একটা কঠোর নিয়ম বা নিজেকে কষ্ট দেওয়া হিসাবে দেখা হয়। হ্যাঁ, শব্দটার সাথে একটা শাস্তির আবেশ জড়িয়ে আছে। কিন্তু যদি ব্যাপারটা এমন না হয়, যদি আমরা ডিসিপ্লিনকে কঠোর কোনো নিয়ম না ভেবে মানে এক ধরনের সেলফ কম্প্যাশন বা নিজের প্রতি গভীর ভালোবাসা হিসাবে দেখি। ওয়াও, এটা তো খুব অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি। না, একটু ভেবে দেখুন, বর্তমানের আলস্যকে প্রশ্রয় না দিয়ে নিজের ভবিষ্যৎ সত্তার ভালো থাকার জন্য আজকের করা ছোট্ট একটা আত্মত্যাগী কি আসল ডিসিপ্লিন নয়? সত্যিই তো, ভবিষ্যতে নিজের জন্য একটা উপহার। একদম। আজকে সকালে যে কাজটা করতে কষ্ট হচ্ছে, সেই কষ্টটুকু হাসি মুখে মেনে নেওয়ার অর্থই তো হলো আগামীকালে নিজেকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া। মোটিভেশনকে পরাস্ত করার জন্য কঠোর শাসন নয়, নিজের এই ভবিষ্যৎ সত্তার প্রতি ভালোবাসাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। দারুণ একটা চিন্তার জায়গা তৈরি করে দিলেন। আজকের মতো এই গভীর আলোচনার পর্ব এখানে শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত নিজের ভবিষ্যৎ সত্তার প্রতি এই ভালোবাসাটা বজায় থাকুক।